Okay, so good morning, hello everyone, good morning from বাটানগর। আর অনেক দিন পর আবার রাইডে বার হলাম। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝে গেছো কোথায় যাচ্ছি। এটা হচ্ছে গিয়ে বাঙালির ইমোশন বলতে পারো। তো এখানে বাঙালি সবসময় দৌড়ায়, কিছু রিজন ছাড়াই যায়। তো যারা আমাকে চেনো না তাদেরকে আমি বলে দিই, আমি হলাম শীর্ষেন্দু আর তোমরা দেখছো ট্রাভেল উইথ শীর্ষেন্দু। সো বার হলাম আমরা কলকাতা টু দীঘার জন্য, যেটা অবভিয়াসলি হবে আজকে ওয়ান ডে রাইড, মানে আমরা সেম ডে রিটার্ন করবো। ভাই ফগ ল্যাম্পের আলমারি, ফগ ল্যাম্পটা কেনা না ওর্থ ইট, মানে আমার কোনো টেনশন নেই। মানে তুমি বুঝতে পারছো যে ফগ ল্যাম্প, আমি জানি না তোমাদের ক্যামেরা কতটা জাস্টিফাই করবে ব্যাপারটাকে, বাট আমার ফগ ল্যাম্পের আলো না ভাই, মানে জাস্ট কিছু বলার নেই, মানে অসাম আলো, পুরো একদম মাইলখানেক একদম আলো করে রেখেছো, ওখানে টেনশন নেই। সো আজকের রাইডে আমাদের সাথে জয়েন করছে সুনম্র আর সোনালিদি। তো আজকে বেসিক্যালি আমরা ওই 3-4 জন মিলে রাইডে যাচ্ছি আর কি, সেরকম কিছু নেই। আমাদের গ্রুপ রাইড থাকে বেশিরভাগ সময়। তো অ্যাকচুয়ালি আমি যে জব রোলটা আমার যেটা জব রোল আর কি, সেই হিসাবে আমি সানডে খুব কম ছুটি পাই। তো এই সানডে খুব কম ছুটি পাওয়ার কারণে আমি সানডে আর কি রাইডটা খুব কম টাইম অ্যাটেন্ড করতে পারি। তো আমাকে বেশিরভাগ টাইম এরকমভাবেই আর কি রানিং ডেটে আমাকে করতে হয়। আর আজকেও ঠিক ওই সেম রানিং ডেট 19/12/2024 বৃহস্পতিবার আমি বার হলাম ফাইনালি কলকাতা থেকে দীঘা রাইডের জন্য। আর ফান হবে, ঘুরবো, মজা করব, আমরা আবার সেম ডেই ব্যাক করব। তো আমি খুব কম মানে এরকম ভিডিও দেখেছি হয়তো বা আছে, যেটা কলকাতা থেকে দীঘা বা সেম ডে দীঘা থেকে আবার কলকাতা ব্যাক করেছে, জানিও না আছে কি না, আমি ওরকমভাবে দেখিনি। বাট তাও সুনম্র আমার পেছনে এসে গেছে, আমি গাড়ির আওয়াজ পেয়ে গেছি। আর প্রত্যেকবারের মতন আমাদের মিট আপ লোকেশন থাকে তারাতলা। তো আমরা এই মুহূর্তে তারাতলা ক্রস করে মাঝেরহাট ব্রিজ উঠছি। আর আমাদের প্রত্যেকবার যতবারই গ্রুপ রাইড হয় ততবারই এই মিট আপ লোকেশন এটাই তারাতলা। দেন আমরা এখান থেকে পেট্রোল ভরে নিই, সব কিছু করে নিই, ফাইনালি আমরা এখান থেকে রাইড শুরু করি। তো ওই হিসাবে আমাদের মিট আপ লোকেশন এটাই থাকে। তো আজ আর সেই মিট আপ লোকেশন থাকবে না, কারণ কি আজ আমরা দুজন মিলেই বেরিয়েছি। তো সকালের কলকাতা না ভাই, আলাদাই একটা ভাইবস আছে। কলকাতাকে এনজয় করতে হলে দুটো টাইম, এক হয় মর্নিংয়ে এনজয় করো কলকাতাকে, আর না হলে সেকেন্ড রাতে এনজয় করো। মর্নিংয়ের কলকাতা আর বস রাত্রির 12টা-1টার পরের কলকাতা, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। মানে জাস্ট খালি নিতে হয়, মানে ব্যাপার ভাইবসটাকে খালি নিতে হয়। এত সুন্দর লাগে এই সকাল আর রাতের কলকাতা, এটা বলার বাইরে। আর এই মুহূর্তে মাঝেরহাট ব্রিজ ক্রস করে আমরা চলে এলাম মোমিনপুর। তো এখান থেকে আমরা যাব ইকবালপুর হয়ে ঢুকে চিড়িয়াখানার পাশ দিয়ে সেকেন্ড ব্রিজ ধরবো। যেহেতু আমরা তারাতলার দিক থেকে আসছি, তো আমরা ইকবালপুরের পাশ দিয়ে ঢুকবো, সামনেই পড়বে মোমিনপুরের পরে ইকবালপুর, তো ওর পাশ দিয়ে ঢুকবো। দেন আমরা চিড়িয়াখানা হয়ে সেকেন্ড ব্রিজ ধরে নেব। সো ফাইনালি আমরা উঠে গেলাম সেকেন্ড ব্রিজ। তো চিড়িয়াখানা থেকে বাদিক নিয়ে আমরা সোজা পেয়ে উঠে গেলাম সেকেন্ড ব্রিজের জন্য। আর সামনে থেকে যদি তোমরা দেখো, একটা এদিক থেকে যদি আসো তাহলে বাদিকে একটা রাস্তা নামছে, যেটা স্ট্যান্ড রোডের দিকে যাচ্ছে, আর ডান দিক দিয়ে ব্রিজটা উঠে যাচ্ছে। এই ব্রিজে এলে না ভাই সকালবেলা, মানে ভোরবেলার টাইমে এই সময় যখন একটা মানে এই ব্রিজে যখন আসি না, মানে একটা ভাইবস এসে যায় যে হ্যাঁ চলো রাইডে বেরিয়েছি, এরকম একটা ব্যাপার। মানে সেকেন্ড ব্রিজ দেখতে পেয়ে গেলাম ভোরবেলা, মানে বুঝে গেলাম হ্যাঁ ভাই, মানে একটা আলাদাই ভেতর থেকে একটা খুশি আসে। আর তার সাথে দেখতে পারবো না, সুন্দর একটা সানরাইজ হচ্ছে, খুব সুন্দরই একটা সানরাইজ হচ্ছে। তো হিসাব যা বলছে আমরা সাঁতরাগাছিতে জ্যাম আমরা ভালো মতনই পাবো। যদি ভোরবেলার টাইমে মানে 5টার দিক করে যদি আমরা সাঁতরাগাছি ক্রস করে যেতাম তাহলে হয়তো আমরা জ্যাম পেতাম না। বাট এখন প্রায় 6টা বাজতে যায়, বা 6টা পার হয়ে গেছে হয়তো, আই থিঙ্ক। আমি টাইমটা ঠিক এক্স্যাক্টলি বলতে পারবো না, বাট 6টার ওই
আগে বা পরে, 5-10 মিনিট আগে পিছে। তো ভাই আমরা সেকেন্ড ব্রিজে দেখতেই পাচ্ছ কিরকম জ্যাম। তো আমি এইটুকুই জানি যে আমি জ্যাম তো পাবো ভাই, আপন ফসেগা ही फंसेगा। চলো টোল ক্রস করে দেখা হচ্ছে একদম টান হাইওয়েতে। ততক্ষণ তোমরা ভাইবসটা এনজয় করো। সাঁতরাগাছি ফ্লাইওভার ভাই ফুল জ্যাম, 5 মিনিট জ্যাম ঠেলে ফ্লাইওভারের কাছে পৌঁছালাম, বাট ফ্লাইওভার কিন্তু ফুল জ্যাম। फंस गया गुरु, फंस गया। বাপরে কি আর করবো, চলো জ্যামটা কাটাই টুকটুক করে। ডান দিক দিয়ে বেরোবো না, ডান দিক দিয়ে বড় গাড়িগুলো বেরোয়, বাঁ দিকটাই সেফ। ওদিকের গাড়িগুলো ভুলভালভাবে আসে ফ্লাইওভারে। বাট সবার জন্য এটা একটা গুড নিউজ আছে যে সাঁতরাগাছি কিন্তু আরও ডেভেলপমেন্ট হচ্ছে এই জায়গাটা, ফ্লাইওভারটা। কারণ কি এর পাশেই এই রাইট সাইডে, মানে কলকাতার দিক থেকে যেতে গেলে রাইট সাইডে কিন্তু আবার ফ্লাইওভার করছে। তো নতুন ফ্লাইওভার রেডি হচ্ছে, আশা করা যায় বছর 2-1-এর মধ্যে ফ্লাইওভার রেডি হয়ে যাবে যেভাবে কাজ হচ্ছে। যেহেতু এই রাস্তা প্রচণ্ড জ্যামের রাস্তা, তার জন্য কিন্তু কাজও খুব ভালোভাবে হচ্ছে। তো এটা একটা ছোটো ইনফরমেশন রইলো তোমাদের জন্য, মানে যারা খুব কম টাইম এই রাস্তাটা ইউজ করো, বাট করো, মানে আমার মতন এরকম মাঝে মাঝে রাইডে এলে বা এদিকে ঘুরতে এলে বা কোনো কাজে এলে তোমরা ফাঁসো এরকম জ্যামে ট্যামে, তাদের জন্য। তো ইনফরমেশনটা রইলো যে সাঁতরাগাছিতে কিন্তু আর ফাঁসবে না, এর কিন্তু লেন অনেক বড় করে দিচ্ছে। চলো হাইওয়েতে উঠে কথা হচ্ছে। সো ফাইনালি আমরা উঠে গেলাম NH6। অনেকক্ষণ পরে হাইওয়ে পেয়েছি ভাই, জ্যাম ট্যাম কাটিয়ে অনেকক্ষণ পর। তো এখনও জ্যাম কিছুটা পাবো যতক্ষণ না ধুলাঘাট টোলটা ক্রস করছি। কিছুটা রাস্তা ফাঁকা পাবো, এখন সামনে অঙ্কুরহাটিতেও জ্যাম পাবো। আর ধুলাঘাট টোল প্লাজা যখন আমরা ঢুকবো, তো ধুলাঘাট টোল প্লাজাতেও আমরা জ্যাম পাবো। দেন তারপরে রানীহাটি টপকে গেলে আমাদের কাছে অনেকটা ইজি হয়ে যাবে রাস্তাটা। আর আবার 1 মাস পরে বেরিয়েছি, তো একটু জ্যাকেট বলো জুতো বলো একটু ইউজফুল হতে টাইম লাগবে, মানে কেমন ওটা লাগছে। মান্থলি রাইড আমি করি, আমাদের গ্রুপ থেকে প্রত্যেকবার মান্থলি রাইড হয়। আমাদের গ্রুপ যেটা সাউথ বাইকার অ্যাসোসিয়েশন, শর্ট ফ্রম SBA, কম বেশি অনেকেই চেনে। তো ব্যাস এই যে এরকম জ্যামটাই পাবো খালি জাস্ট অঙ্কুরহাটিতে, দেন শর্টকাট মেরে বেরাবো, আর বাস ধুলাঘর অব্দি এরকম একটু টুকটাক পাবো, তারপরে রাস্তা ফাঁকা পাবো। চলো জ্যামটা টপকে দেখা করি। সো এদিকে দেখাতে পারবো সূর্য উঠা শুরু হয়ে গেছে। আর ভাই ঠান্ডা ভালোই আছে, ঠান্ডা আছে। আর একদম ফুল মসজিদে আমরা রাইড করছি, মোটামুটি গাড়ি রাখছি আমরা ওই 90 to 100-এর মধ্যে। সোনামুড়ো আগে রয়েছে আর এই পেছনে, তো 90 থেকে 100-এর মধ্যে আমরা দুজনে ক্রুজ করছি। আর খালি ঠান্ডাটায় ভাই একটু কষ্ট হচ্ছে, জমে যাচ্ছি যেন ঠান্ডায়। অ্যাকচুয়ালি কি বলতো, আজকে তাও এখন টেম্পারেচার অনেক কম আছে হিসাব অনুযায়ী, অনেক কম আছে। মানে আমি এক্ষুনি টেম্পারেচার চেক করলাম, যেটা চলছে এখন 16। আর এখন আমরা বাউরিয়া ক্রস করছি। তো যাই হোক, যেটা বলছিলাম, তো টেম্পারেচার চলছে 16, তাতেই অবস্থা খারাপ করে দিচ্ছে। আর সবথেকে বড় একটা প্রবলেম যেটা আমার ক্ষেত্রে, কারণ কি আমি না বাইকে ভাইজার ইউজ করি, মানে আমার এই জায়গাটা উইন্ডশিল্ড থাকে। উইন্ডশিল্ডটা নেই বলে না একটা প্রবলেম কি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে মানে উইন্ড ব্লাস্ট পাচ্ছি আমি। তো উইন্ডশিল্ডটা খুলে লাগানো ছিল, আমি জাস্ট রাইডে বার হওয়ার আগে খুলে দিলাম, কারণ ভাবলাম যে ভিউটা ঠিকঠাক আসবে না, তো ওর জন্য। তো দেখছি এখন রোদটা হালকা হালকা গায়ে লাগছে না, বিশ্বাস করো কি লাগছে মাইরি। ও
আর কম বেশি জ্যাম আছে রাস্তায়, খুব কম টাইমের জন্য ফাঁকা পাচ্ছি, বাট কম বেশি ট্রাফিক আছে। চলো এনজয় করো। অদ্ভুত একটা জিনিস দেখলাম, ওর জন্য ক্যামেরাটা অন না করে থাকতে পারলাম না। ভাই সামনেটা কি নিয়ে যাচ্ছে ভাই, আমার মনে হচ্ছে ওই ট্রেনের যে সামনের যে কম্পার্টমেন্টটা হয় না, সেটা নিয়ে যাচ্ছে। জানি না ঠিক বলছি কি ভুল বলছি, তোমরা যদি কেউ জানো তো বলো, কিন্তু আমার মনে হচ্ছে যেন ট্রেনের কম্পার্টমেন্ট না গাড়ির কম্পার্টমেন্ট। অবশ্য গাড়িরও হতে পারে, হয়তো হলেও হতে পারে, আমি ঠিক বলতে পারবো না। যদি কেউ জানো তাহলে দেখলে বলো। দেখে ব্যাপারটা খুব অদ্ভুত লাগলো, আর বেশ সেই লাগছে, সেই মানে ওয়েদারটা একদম ব্যাপক ওয়েদার। আমি একটু হালকা ট্রাফিকে পড়লাম, আর সুনম্র তো নেই, সুনম্র ম্যাপেই নেই। তখন থেকে 100-100তে গাড়ি চালাচ্ছি আমি এলাকার বাইরে। বাগনান আর 7 কিলোমিটার বাকি, আর তার 10-12 কিলোমিটার পরেই কোলাঘাট। বাট ব্যাপারটা হচ্ছে আমি একবার একটুখানি ওই জাস্ট 4-5 মিনিটের জন্য হয়তো জ্যামের মধ্যে ছিলাম আমি, কিন্তু একটু সুনম্র ম্যাপেই নেই, ম্যাপের থেকে বাইরে। আমাকে বলেছে যে একদম সকালের ব্রেকফাস্ট হবে একদম ইয়েতে নন্দকুমার। আমার মনে হয় নন্দকুমারে গিয়েই দাঁড়াবে, কোলাঘাট তো আমরা দাঁড়াবো না, কারণ কি যেহেতু দুটো বাইক, তো অবভিয়াসলি 100-150 কিলোমিটার টপকে দাঁড়াবো। তো নন্দকুমার হতে বাড়ি থেকে ডিস্টেন্স হচ্ছে ওই 110-15 এরকম হবে। নন্দকুমার টপকেই আমরা দাঁড়াবো। সামনের এই রয়্যাল এনফিল্ডের সাথে তখন থেকে হচ্ছে বেশ আমার, ঠিক আছে। মানে মোটামুটি যখনই আমি একটু গাড়ি স্লো টো করছি, ভাই একটু কাটকুট মেরে যাচ্ছে। হ্যাঁ, মানে অনেকক্ষণ ধরেই, মানে প্রায় 5-10 কিলোমিটার ধরেই ভাইয়ের সাথে আমার ভালো চলছে, ঠিক আছে। যখনই আমি স্লো করছি, ভাই একদম তাড়াহুড়ো করে আর কি যেদিক দিয়ে পারে আর কি ওভারটেক করে বেরোচ্ছে। যেদিক দিয়ে দেখো না, দেখো না, দেখো না, ওই দেখো, হ্যাঁ দেখতে হবে, এখানে ব্রেক মারলে সেখানে দাঁড়াবে। ভাই অনেকক্ষণ ধরেই বোঝার চেষ্টা করছে ব্যাপারটা, মানে আমি একটুখানি যদি এবার পিছিয়ে যাই না, ভাই একদম, ভাই আমার জোরেও চালাচ্ছে না। আর যখন আমি ট্রেনে যাচ্ছি তখনই দেখছি আমার লুকিং গ্লাসে একদম পেছনেই ভাই রয়েছে। অনেকক্ষণ ধরে এই খেলা চলছে, দেখি আমার খেলাটাকে বন্ধ করে দিচ্ছি। অনেকটা খেলা হলো, আমার গাড়িতে লুকিং গ্লাসও নেই। করে হাইওয়েতে গাড়ি চালায় লুকিং গ্লাস ছাড়া, ভগবান ছাড়া আর কেউ বলতে পারবে না এরা হাইওয়েতে করে লুকিং গ্লাস ছাড়া গাড়ি চালায়। ফাইনালি আমরা কোলাঘাট ঢুকতে চলেছি, আর এটা মনে হয় কোলাঘাটে সেই তাপবিদ্যুৎ কেন্দ্র বা এরকম কিছু একটা হবে হয়তো, আই ডোন্ট নো। যদি কেউ জানো তো বলো, দেখতে পেলে এটা হয়তো কোলাঘাটের ওই তাপবিদ্যুৎ কেন্দ্র বা এরকম কিছু একটা নতুন তৈরি হচ্ছে। যাই হোক, খুব ঠান্ডা। তো ফাইনালি আমরা রিচ করে গেছি কোলাঘাট। তো এই কোলাঘাটে ঢোকার আগেই ঠিক প্রত্যেকবার যখনই আমরা এই ব্রিজটাকে দেখি, কম বেশি সবাই চেনে এই ব্রিজটাকে। এই হচ্ছে রূপনারায়ণ নদী, যার সকালের ভিউটা ঠিক এইরকম। জানি না কতটা দেখতে পাচ্ছ। আর ভাই খুব ঠান্ডা, সুনম্র কোথায় কে জানে দাঁড়াইনি মনে হয়। ভাই ঠান্ডা ভালোই লাগছে, মনে হচ্ছে একটু চা খেলে ভালো হতো, কিন্তু চাটা আমার কপালে আর জুটবে না। চাটা সেই একেবারে নন্দকুমারে গিয়েই খেতে হবে, বুঝেই গেছি।
জন্য আশা ছেড়ে দিয়েছি। বাট যাই হোক, এদিকে রাস্তা কিন্তু ভাই A1, যাই বল, মানে গাড্ডা কিছু বলে কিছু নেই। হ্যাঁ, আমার NH6 জন্য হেভি লাগে, মানে ব্যাপক রাস্তা, পুরো যেটাকে বলা হয় পুরো একদম বাটারি স্মুথ, পুরো একদম বাটারের মতো রাস্তা, মানে এত খালি ভাগাও বাইক, বস্তি নিয়ে খালি বাইক ভাগিয়ে যাও, হেভি রাস্তা। তো এই কোলাঘাট থেকে আমরা লেফট টার্ন নিয়ে নিলাম, সোজা চলে যাচ্ছে খড়গপুর, আর বাঁদিকে চলে যাচ্ছে আমরা দীঘার জন্য। তো এই রোডটা দীঘা, হলদিয়া এইসব যায়, আর সোজা যেটা চলে যায় কোলাঘাট থেকে সেটা খড়গপুর, উড়িষ্যা এইসব দিকের জন্য। তো ফাইনালি আমরা দীঘার জন্য এদিকে ঢুকে গেলাম, আর এরপরে একটা লাস্ট মোড় নেবো আমরা, যেটা হচ্ছে নন্দকুমার থেকে। তো নন্দকুমার থেকে আমরা টার্নিং নেবো। অনেকক্ষণ পরে সুনম্রকে পেয়েছি, আমি জানি যে কোলাঘাটের মুখেও দাঁড়াবে। চা খেতেও দাঁড়ায় না রে ভাই, কি যে এইবারে রোদটা একটুখানি মুখের দিকে লাগছে, গায়ে লাগছে, কিন্তু ওই না লাগা একই ব্যাপার। তাই রোদটাকে দেখতে পাচ্ছি, ফিল করতে পারছি না, হাত মাছ সেই বরফের মতন জমেই আছে। ও মেছেদার 1 কিলোমিটার ভাই, লাগছে দেখো ভিউটা, জাস্ট ভিউটা লাগছে দেখো, সেরা ভিউ পাচ্ছি। আর এখান থেকে বাঁদিকে চলে যাচ্ছে মেছেদা, আমরা নিয়ে নিচ্ছি সোজা। এই সকালের আবার এদিকে আমার ভিউটা আমার কিন্তু হেভি লাগে, আর বিশেষ করে আমার NH2 তো এখন কাজ চলছে, বাট ওদিকে তো ঘর থেকে বেরিয়ে গাড়ি এখনো অবধি আমার 84 কিলোমিটার অলরেডি চলে গেছে। টাইম বলছে ঘড়িতে 7:29। আমরা স্টার্ট করেছি 6:10-15 নাগাদ, আর 7:29-এ আমরা 84 কিলোমিটার, মানে আমরা ঘর থেকে বেরিয়ে কোলাঘাট টপকে আমরা দীঘার জন্য অলরেডি ঢুকে গেছি। নাকমাকড়া ডান্ডায় বন্ধ হয়ে গেছে, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। যাই হোক, তোমরা এনজয় করো ভিউটা। তো দীঘায় যাওয়ার সময় আমাদের সেকেন্ড টোল প্লাজা, যেটা কোলাঘাট হলদিয়া টোল প্লাজা। ফার্স্ট টোল প্লাজাটা আমি দেখাতে অবভিয়াসলি ভুলে গেছি, কারণ কি যখন আমি ধুলাগড় ক্রস করছিলাম আর কি, তো তখন আমি ওটা রেকর্ড করতে ভুলে গেছি। তো যাই হোক, তাও ইনফরমেশনটা দিয়ে রাখলাম যে এটা আমাদের সেকেন্ড টোল প্লাজা, যেটা কোলাঘাট হলদিয়া টোল প্লাজা। সেটা আমরা ক্রস করে এখন আশা করছি আমরা ওই 8:05-10-এর মধ্যে নন্দকুমার রিচ করে যাব। বাট রাস্তায় একটু ট্রাফিকটা রয়েছে, তো ওর জন্য একটু যা প্রবলেম হচ্ছে। হাইওয়েতে একটু আধটু জ্যাম থাকবেই, শুধু অনেক বড় বড় লরি টরিগুলো যায়, তো ওর জন্যই একটু আধটু জ্যাম ট্যাম থাকবে। আর এই বাস টাসের চালানো তো ব্যাপারটা আছেই। ব্যাস, আর কি, চলো মজা করো। রোদটা জাস্ট উঠে গেছে, আর খুব সুন্দর লাগছে রাস্তাটা, মানে কি বলবো আর কি, এত সুন্দর আমরা রাইডটাকে এনজয় করছি বলার বাইরে, মানে ব্যাপক লাগছে। এতক্ষণ পরে আর কি গায়ে একটু রোদের তাপটা পাচ্ছি। আমার বিশ্বাস করে আমার নাক মাক সব বন্ধ হয়ে গেছে, ওখানে এমনিতেই ঠান্ডা লেগেছে, তার উপরে কন্টিনিউ তখন থেকে আমি হাওয়াটা পাচ্ছি না, নাকটা পুরো যেন বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারছি না। বাট এইবারে গিয়ে একটু ভালো লাগছে। নন্দকুমার আর 6 কিলোমিটার বাকি, বলতে পারো প্রায় এসেই গেছি। তো সকালে দেখি ব্রেকফাস্টটা নন্দকুমার থেকে ঢুকে কোনটাইতে হয়তো করলেও করতে পারি, এরকমই কিছু একটা দাঁড়ানোর চিন্তা। দাঁড়ানোর এখন ইচ্ছা সেরকমভাবে নেই, যেহেতু আমার নাকটা বন্ধ হয়ে যাচ্ছে, ওর জন্য আমার প্রবলেমটা হচ্ছে, তাহলে আমি দাঁড়াতাম না। দীঘা 90 কিলোমিটার। কি হলো?
চলো। তো ফাইনালি এখন 8টা বাজেনি, 7:57 বাজে, আর আমরা ঢুকে গেছি দীঘার জন্য। বুঝতেই পারছো তো ওই প্রথম ব্লগে যা হয় আর কি। হ্যাঁ দেখো বড় বড় মানে যারা ইউটিউবে আর কি ভিডিও সবসময় করে বা জানে তারা কি করবে, তারা দেখাবে এটা হচ্ছে দিনের ফার্স্ট টোল প্লাজা, এটা হচ্ছে সেকেন্ড টোল প্লাজা, এই মোড় থেকে এদিক নেবে, ওই মোড় থেকে এদিক নেবে, তাই তো। আমি তো ভুলেই গেছি, আমি সব দেখা দেখির কথা ভুলেই গেছি। নন্দকুমারের পরে ঢুকে মনে পড়লো হ্যাঁ সাথে একটা ক্যামেরা আছে, একটু বলতে হবে আর কি কোন দিকে ঢুকেছি না ঢুকেছি। তারপরে গিয়ে দেন আমি বললাম, তাও ভুলে যেতাম, তাও বলতাম না। এই রাস্তাটা দেখে আর কি মনে পড়লো আর কি আমি ঢুকে গেছি, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, দেখে একটা চায়ের দোকান খুঁজছি, চা খাবো। পুরো বলছে একটু চা খাবে, চলো একটু চা খাওয়া হোক। তাহলে 150 যা গাড়ি চালাচ্ছিলাম এরকমভাবে যদি গাড়ি মোটামুটি চালায় 80-90 মেনটেন করে, দীঘা তো ঢুকেই যেতাম। খালি খিদে পেয়েছে আর চা খেতে হবে রে ভাই, নাক মাক বন্ধ হয়ে গেছে। তাই যাই হোক, দীঘার রাস্তা কিন্তু অনেক আগের থেকে অনেক ভালো করে দিয়েছে। মানে আমি এসেছি অনেক বছর আগে, তখন এদিকে রাস্তা এরকম ছিল না, এখন যেরকম রাস্তা করে দিয়েছে আলাদাই আলাদাই রাস্তা করে। তো ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছিলাম, ঘড়িতে সময় এখন 8:30। আবার বেরিয়ে গেলাম আমরা। হালকা পাতলা ব্রেকফাস্ট করে নিলাম। আর আমি যখন এর অনেক বছর আগে মানে 2021-এ যখন আমি আসি, তখন এই ব্রিজটা রেডি হচ্ছিল, তখন নিচ দিয়ে যেতে হতো। এখন এসে তো দেখছি এরকম বড় একটা ব্রিজ তৈরি করে দিয়েছে, বেশ। যাই হোক, আমার ইচ্ছা ছিল কন্টাইতে গিয়ে দাঁড়াবো। ছোটো বললো যে খিদে খিদে পাচ্ছে, ঠান্ডাও লাগছে, একটু চাটা খেলে হতো। দেখলাম যে না, আমারও একটু খেলে ভালো হয়, দাঁড়িয়ে গেলাম। ওখানে খেয়ে দিয়ে নিলাম। 78 কিলোমিটার বাকি আর দীঘার জন্য। তো একেবারে দীঘাতেই গিয়ে দাঁড়াবো, আর কোথাও দাঁড়ানোর ইচ্ছা সেরকম নেই। যদি মাঝখানে ইচ্ছা হয় তো একবার দাঁড়াবো, নাহলে একেবারে ডাইরেক্ট দীঘা। এদিকে একটু পরে এই রোডটায় না বাসের চাপটা বেড়ে যাবে, আর যখন বিকালবেলা যে সময় আমরা ফিরবো সেই সময় আমরা বেশিরভাগ বাস পাবো। বেশ এতক্ষণ বেশ ভালোই লাগছিলো, ঠান্ডাটা আবার লাগা শুরু হলো। নাক টাক ভাই বন্ধ হয়ে গেছিলো, দাঁড়ালাম একটু চাটা খেলাম না, ও শান্তি হলো যেন। স্পিড ব্রেকার করে দিয়েছে একদিকে, ভালো করেছে। এই রোডে তো মনে হয় 2 কিলোমিটারে একটা করে স্পিড ব্রেকার করে দিলে ভালো হয়, তাহলে যেভাবে যায় বাসগুলো বলার বাইরে। আজ যাই বলো, দীঘার দিকে কিন্তু রাস্তাটা আমি জানি না এর আগে কেমন ছিল। আমি যেহেতু প্রায় 4-5 বছর আগে এখানে এসেছিলাম, তখন হয়তো রাস্তা এরকম ছিল না। 4-5 বছর পরে আমি আজ আবার এই দীঘার রাস্তায় গাড়ি চালাচ্ছি, দীঘার দিকে এসেছি। কিন্তু দেখছি যে রোড কিন্তু ভাই খুব সুন্দর করে দিয়েছে, মানে এক ফোঁটাও খারাপ রাস্তা নেই, কি সুন্দর রাস্তা করেছে দীঘার দিকে। জানি না কন্টায়ের পরে কি অবস্থা, বাট আশা করা যায় যে পুরো রাস্তায় দীঘাতে এরকমই আছে হয়তো। আর সকালের দিকে তো রাস্তাটা ফাঁকা না, গাড়িটা চালিয়ে কিন্তু বেশ মজা লাগছে। শ্রীকৃষ্ণপুর ভেবেছিলাম হয়তো যে রোড ছোট হবে, যেটা অ্যাকচুয়ালি আমাদের ডায়মন্ড হারবার রোড, আমাদের ডিএইচ রোড যেরকম ডায়মন্ড হারবারের দিকে বা বকখালির দিকে যেতে গেলে যেরকম রোড থাকে, ন্যারো রোড, তার উপরে গাড়ি সব টানাটানি করে এই সেই। কিন্তু আমি দেখছি যে তার থেকে অনেকটাই ভালো রোড এদিকে। এই ধরনের একটা রিজন ছিল আমার দীঘা এতদিন না আসার বা কিছু।
মানে রাস্তাটা দেখো, মানে মানে এত সুন্দর ওয়েদার পেয়েছি আমরা, না খুব ঠান্ডা না গরম লাগছে, এখন তো গরম লাগার কথাই না, গরম লাগছেও না, এত সুন্দর প্লেজেন্ট ওয়েদার না বলার বাইরে। 68 কিলোমিটার বাকি দীঘার, টাইম এখন ঘড়িতে 9:07। যেহেতু খেতে দাঁড়িয়েছিলাম তো ওখানে খেতে গল্প করতে করতে আমাদের 1 ঘন্টা মতো সময় চলে গেছে। বাস আমি খালি এগুলোই বলছিলাম, যে গাড়িগুলো উল্টো দিকের লেন দিয়ে এমনভাবে ওভারটেক করে আসে না, সমস্যা এইখানে। তো গাড়ি তাও ঠিক আছে, কিন্তু যখন এই দীঘা রোডে মেন হচ্ছে বাস, সরকারি বাস আর ভলভো বাস, এরা যে পরিমাণে ওভারটেক করে, তো ভয়টা খালি জাস্ট সেইখানে। এছাড়া এখনো অবধি ভাই খুব সুন্দর গাড়ি চালাচ্ছি, খুব সুন্দর। সুনম্র আগেই আছে, যেহেতু ভেতরের রাস্তায় ঢুকে গেছি, সিঙ্গেল লেন, তো ওর জন্য আমরা চেষ্টা করছি গাড়ি মোটামুটি ওই 70 থেকে 80-র মধ্যে রাখার, এর বেশিও না এর কমও না। ভাই হেরিয়াতে কিন্তু সকাল সকাল বাজারের একটা মারাত্মক পরিমাণের জ্যাম হয়ে গেছে, মানে ভালোই জ্যাম আছে ভাই হেরিয়াতে। বাজারটুকু পর জ্যাম পাবো, তারপরে কোনটায় জ্যাম। রোড কিন্তু তখন থেকে কিন্তু পুরো মাখন রোড। একটু আগে কি হয়েছিল না, একটা গাড়ি ভাই চেপে মাটিতে নামিয়ে দিয়েছে ভাই বাস, মানে ও যেভাবে কাটাচ্ছিল, ঠিক আছে আমার সামনে ব্যারিকেড ছিল, তো আমি ভাবলাম যে যদি একটা চুলও যদি ওর ব্যারিকেডে ঠেকে, মানে এরকম ব্যারিকেডের সামনে ও তো ঢুকবেই না, প্রাইভেট বাসও ঢুকবেই। আমি এরকম গাড়িটাকে নিয়ে না এরকম ব্যারিকেডের সামনে যে দাঁড়াবো, মানে সেরকম সাইড হয়ে দাঁড়িয়েছে, মানে এতটাই ইয়ে হয়ে গেছে যে গাড়িটা যে ঢুকিয়েছে বাসটা, একটু যদি 19 থেকে 20 হতো, মানে একটু যদি ওর মধ্যে ঠেকতো, ওই ব্যারিকেড পুরো ছিটকে একদম আমার গায়ে। এমনই রাফ গাড়ি চালায় একটা বাস। কিছু কিছু জায়গায় লেনটা একটু পাতলা, বাকি একদম ঠিক আছে, চওড়া রাস্তা। আর সকালবেলা দেখছি এতটা তো গাড়ি ঘোড়া এরকম নেই, কিছু খালি বাজার যেগুলো আছে সেগুলোতে গাড়ি ঘোড়ার চাপ আছে, অতটা গাড়ি ঘোড়ার চাপ নেই। বাট মজা হচ্ছে রাইড করে, কিন্তু মজা হচ্ছে, মানে অনেকদিন পরে আবার এরকম রাইড করছি, মানে খুব ভালো রাস্তা পেয়েছি আর কি। এত সুন্দর রাস্তা পেয়েছি যে গাড়ি চালিয়ে, যেটা হয় না যে ধরো কিছুটা হাইওয়ে চালালাম তারপরে কি আমরা একটা খারাপ রাস্তা পেলাম বা কিছু, সেরকম কিছু না। এত সুন্দর রাস্তা পেয়েছি বলার বাইরে, খুব সুন্দর রাস্তা, মানে গাড়ি চালিয়ে একদম ফুল মজা, ফুল পুরো পয়সা উসুল রাস্তা একদম। কিন্তু হ্যাঁ, এই রাস্তায় তুমি বেশি জোরে গাড়ি চালাতে পারবে না, কিন্তু ফুট হাট যে যেরকম পাচ্ছে ওভারটেক করছে। এসব রাস্তায় গাড়ি তুমি ওই মোটামুটি ধরে রাখো 80-85 ধরে বসে থাকো, ব্যাস চালাও। তো আমরা ফাইনালি কাথি প্রায় এসে গেছি, আর 1 কিলোমিটারের মধ্যে কাথি, আর এখান থেকে বাকি আর ওই 35-36 কিলোমিটার মতন দীঘা বাকি। প্রায় বলতে পারো এসেই গেছি, ওই বাটার থেকে দমদমের ডিস্টেন্স আর কি। ওই তো সামনে বোর্ড আছে দীঘা 34, খড়গপুর ডান দিকে 90। আর আমরা এখন আছি কন্টাই।
বা কাঁথি। তো সামনের এই সিগন্যাল থেকে বাঁ দিকে ঢুকে যাচ্ছে কাঁথি টাউন, আর ডান দিকে চলে যাচ্ছে দীঘা। পুরো ফাঁকা চারদিকে, ওইদিকে পুরো চারদিকে দেখো ফাঁকা, এদিকেও ফাঁকা এদিকেও ফাঁকা ছিল পুরো। কেননা হালকা করে আমার সাথে স্ক্যাম হয়ে গেল। রাস্তাটা কত চওড়া ছিল, তারপরে দেখি রাস্তাটা কত ছোট হয়ে গেছে। দেখো ভাই, সে পাড়ার রাস্তার মতন তো। এ তো সে আমাদের বাটার থেকে ওই ফলতা এইসব যাওয়ার জন্য, ফলতা বুরুল যাওয়ার রাস্তা। হ্যাঁ, এ তো ফলতা বুরুল যাওয়ার মতো রাস্তা হয়ে গেছে। প্রায় 19 কিলোমিটার বাকি, আর দীঘা এসেই গেছি প্রায়। দীঘা বর্ডার এখান থেকে 24 কিলোমিটার, আর দীঘা 19 কিলোমিটার, 20 কিলোমিটার। এই তো বোট পেয়ে গেছি। বাম্পার গুলো খালি ভাই বিদ ঘুটে মারে পা বাম্পার, মানে একসাথে 7-8টা করে বাম্পার বসানো। ছটা পুরি খেলাম, 6টা পুরিও হজম হয়ে গেল জানো, এত বাম্পারে ঝাঁকুনি খেয়েছি বাপরে বাপ। রে ভাই, ভাই রে ওভারটেক করার ধরন দেখো ভাই, নিচে নামিয়ে দিচ্ছে রাস্তা থেকে। ফাইনালি দীঘার গেট দেখতে পেয়ে গেছি। এই হচ্ছে দীঘার গেট। আসার সময় গেটের তলা দাঁড়িয়ে একটা ফটো তুলবো। কিন্তু এবারে আমাদের খুব সুন্দর টাইমিং ছিল, মানে হিসাব অনুযায়ী আমরা 200 কিলোমিটার রাস্তা এত সুন্দর টাইমে ঢুকেছি, সেটা বলার বাইরে। মানে যদি হয়তো আমরা লাঞ্চে ব্রেকফাস্টের জন্য যদি না দাঁড়াতাম, তাহলে হয়তো 3.5 ঘন্টার মধ্যে আমরা ঢুকে যেতাম। আমাদের ব্রেকফাস্টে 1 ঘন্টা গেল বলে আমাদের পাক্কা 4.5 ঘন্টা লাগলো দীঘা ঢুকতে। মানে আর 1 কিলোমিটার বাকি, বাট পুরো আমরা দীঘায় ঢুকেই গেছি। আর এই যে দীঘায় ঢুকেছি, এটা পাক্কা আমরা 4.5 ঘন্টায় ঢুকেছি। তো ফাইনালি সমুদ্রের দেখা। 4 ঘন্টা 4.5 ঘন্টা গাড়ি চালিয়ে এসে ফাইনালি, জানি না দেখতে পাচ্ছ কি না বা ক্যামেরা কতটা জাস্টিস করতে পারছে, বাট ব্যাপক লাগছে ভাই, ব্যাপক লাগছে। আর একদম পুরো পাশ দিয়ে রাস্তাটা দেখো। ও দাও কাছ থেকে গিয়ে দেখায়। ওকে, সো এতটা রাস্তা গাড়ি চালিয়ে, প্রায় 4.5 ঘন্টা গাড়ি চালিয়ে আসার পরে, তো ভাই কষ্ট হয়েছে একটু। ওয়ান ডে রাইডে একটু কষ্ট তো হয়, প্রায় ধরে রাখো
হ্যাঁ 200 কিলোমিটারের ডিস্টেন্স। যাই হোক, এই 200 কিলোমিটারের ডিস্টেন্স কভার করে আসার পরে আমি যে ভিউটা পেয়েছি সেই ভিউটা তোমাদেরকে দেখাই। হ্যাঁ, আচ্ছা, তো এই মুহূর্তে আমরা দীঘায় যে হোটেলটাতে রয়েছি, এদিক থেকে না সাদা কালো আসছে। দীঘায় এই মুহূর্তে আমরা যে হোটেলটাতে রয়েছি, মানে আমরা রয়েছি মানে কি, যে আমরা খালি জাস্ট দুপুরের লাঞ্চটা এখানে অর্ডার দিয়েছিলাম, সেই লাঞ্চটাই আমরা করে এখান থেকে বেরিয়ে যাব। তো সেই হোটেলটা একটু ভেতরে। হ্যাঁ, মানে তোমরা যারা বাইক নিয়ে বা 4 চাকা নিয়ে এখানে আসবে তো তারা এই হোটেলটা করতে পারো। হ্যাঁ, আর নাহলে হেঁটে এলে এটা একটু দূর হয়ে যাবে। আদারওয়াইজ বাইক বা 4 চাকা নিয়ে বেস্ট জায়গা। কেন কি এদের পার্কিং যদি তোমাকে আমি দেখাই, এর পার্কিংটা দেখো, মানে এই পুরো গেট। হ্যাঁ, এই পুরো হোটেল রোহিণীর গেট। এই হচ্ছে হোটেল রোহিণী, ওকে যেটা দেখাই, এই হচ্ছে হোটেল রোহিণী ইন্টারন্যাশনাল। এই হচ্ছে টোটাল হোটেল। তো এই হোটেলে আমরা এখন আপাতত রয়েছি। হ্যাঁ, মানে রয়েছি মানে জাস্ট লাঞ্চ করব, লাঞ্চ করে বেরিয়ে যাব। তো আমি বলবো যদি কেউ 1 ডে ট্রিপ আমাদের মতন যদি কেউ আসে তো এই হোটেলটাতে তোমরা থাকতে পারো। খাবার দাবার যথেষ্ট ভালো আর ব্যবহারও যথেষ্ট ভালো। বাট একটাই কি, যারা এই হোটেলে নর্মালি আসবে, তোমরা মানে জাস্ট ওই 1 ডে রাইডের জন্য তোমরা আসছো বাইক নিয়ে বা যাই হোক 4 চাকা নিয়ে 1 ডের জন্য, তারা যদি আসো তাহলে অবশ্যই কিন্তু ক্যাশ ক্যারি করবে। কারণ এদের যেটা আলাদা রেস্টুরেন্টের বিল হয় সেটা কিন্তু অনলি ফর ক্যাশ হয়। হ্যাঁ, তো এই দিকটা ব্যাপার রাখবে। বাকি যারা রুম নেয় সেটা অনলাইন করে দিতে পারবে, খালি এটা ক্যাশ হয়। তো এই জিনিসটা আমার, বাট হোটেলটা খুব সুন্দর। আর হোটেলে যদি আমি পার্কিং নিয়ে কথা বলি, বস পার্কিং, বেস্ট পার্কিং। ফোর হুইলার থেকে 2 হুইলার সবই ধরে যাবে এখন। তো লাঞ্চ টাঞ্চ করে এখন বাজে বেলা 4টে, আর আমরা বার হচ্ছি বাড়ির জন্য। তাও এখন একবার যাবো আমরা একটু ওই ওল্ড দীঘায়। হোটেলে খাওয়া দাওয়া কমপ্লিট, একটু ওই বিচের ধারে বসে, মানে অ্যাকচুয়ালি ওল্ড দীঘাতেই আছি, এবার একটু বিচের ধারে বসে বেরিয়ে যাবো। 5-10 মিনিট বসবো, কেনার ইচ্ছা হলে কিনবো, চলে যাব। বেশ খাওয়া দাওয়া খুব ভালো ছিল, আমি আবারও বলছি। এই হোটেলটা তোমরা আসতে পারো তোমরা সবাই। একটু ভেতরের দিকে রাস্তা তুমি দেখলেই বুঝতে পারবে, মানে জাস্ট ওল্ড দীঘার থেকে ঢুকে তোমাদের সব থেকে শর্টকাট হবে। ওল্ড দীঘা থেকে যখন তোমরা ওই ওল্ড দীঘার মুখটাতে, যখন দীঘার মুখটাতে যখন ঢুকছো না, ঢুকলেই ডান দিকে তোমরা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিস্ট লজ পাবে। ঠিক ওর সামনে দিয়ে এসেই কাউকে এই হোটেলের কথা জিজ্ঞাসা করে নেবে, তো তোমাকে তারা অ্যাড দেখিয়ে দেবে। এই রাস্তাটা তোমার আসে বাঁদিকে, আর এই হচ্ছে আমরা সোজা দীঘার রোডটাতে উঠে পড়বো। সো ফাইনালি ওল্ড দীঘাকে টাটা বলে আর আমরা বার হয়ে যাচ্ছি দীঘার থেকে। টাইম ঘড়িতে 4:30। তো অনেক ঘুরলাম, অনেকটাই মজা করলাম, অনেকটা সময় দীঘাতে কাটালাম। অনেকদিন পর আসলে দীঘায় আসা, তো সেই লাস্ট কবে এসেছিলাম, যখন উচ্চ মাধ্যমিক পাস করেছিলাম তখন। তো চলে এলাম কাঁথির এখানে। তো সামনে ঢুকছে কাঁথি টাউন,
আর এখান থেকে লেফট টার্ন নেব আমরা কলকাতার জন্য। তো সোজা চলে গেলে কাঁথি টাউনে ঢুকে যাব দীঘা থেকে আসার সময়। এই আমরা কলকাতার জন্য লেফট টার্ন নিয়ে নিলাম। ভাই বিশ্বাস করো এত পরিমাণে পোকা উঠছে, মানে সেই যে রাস্তার কি অবস্থা। তো ফাইনালি আমরা নন্দকুমার রিচ করেছি। আর নন্দকুমার থেকে নিয়ে নেবো বাঁদিক। তো এখানে একটু দাঁড়িয়েছিলাম কোলাঘাটে, এই নন্দকুমারে চাটা খেলাম। তো আমি আর ভিডিও বানাইনি, কারণ কি কোলাঘাটে আমরা দাঁড়াবো না। এবার চা দাঁড়াবো আর কি, যদি মাঝখানে একবার দাঁড়ানোর হয় তো দাঁড়াবো, নাহলে টান বাড়ি। এখান থেকে পাক্কা 110 কিলোমিটার মতন আমাদের বাড়ি। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ভাই, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, মানে এত ঠান্ডা আমি নিতে পারছি না। তার উপরে আমি গাড়ির ভাইজার খুলে গাড়ি চালাচ্ছি, কারণ কি আমার না একটাই হয় যে হুটহাট করে না কুকুর চলে আসে রাস্তায়। তো আমি অলরেডি একবার কুকুরের জন্য আমি একটা ইম্প্যাক্টে পড়েছি, তো আমি ওর জন্য সেটা চাই না সেকেন্ড টাইম। ওর জন্য একটু গাড়ি রাত্রেবেলা আমি জোরে চালাই না, একটু ভেবে চিন্তে গাড়ি চালাই। 80-90-তে গাড়ি চালানোর রাখার চেষ্টা করছি, 80 মিনিমাম 80 তো রাখার চেষ্টা করছি, কিন্তু এতটা পরিমাণে ঠান্ডা না আমি জাস্ট নিতে পারছি না। তো ফাইনালি কলকাতা এন্টার করে গেলাম। সো ফাইনালি এসেই গেলাম বাড়ির দিকে। তো যাই হোক, ভিডিওর শেষে একটাই কথা বলার রয়েছে, সেটা হচ্ছে যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ, তো অনেক ভুল ত্রুটি রয়েছে আমি নিজেই জানি, কেন কি আমিও তো অন্যদের ব্লগ দেখেই আজকে শুরু করেছি। আমিও অনেকের থেকে ইন্সপায়ার হয়েই আজকে এই জিনিসটা শুরু করেছি। অনেকদিন ধরেই আমিও অনেকের ব্লগ দেখি। তো যাই হোক, ভিডিওতে প্রচুর ভুল ভ্রান্তি আছে আমি জানি। যদি কোনো কিছু খুব ভুলভ্রান্তি মনে হয় তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এমনকি এটাও তোমরা বলতে পারো যে আমি আর কোনটা ঠিক করলে ভালো হয়, তো সাজেশনও দিতে পারো, সেটা আমার জন্য খুবই ভালো। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে চলো নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা। খুব ঠান্ডা ভাই, নাক মাক ধরে গেছে, অবস্থা খারাপ। চলো টাটা।